ডক্টর মোহাম্মদ ইউনূস কি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে যাচ্ছেন, কিংবা যে কোনো মুহূর্তে বাংলাদেশের এই অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে নামাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে কি তত্ত্বাবধায়ক সরকার প্রথা চালু হচ্ছে, এ নিয়ে এখন বাংলাদেশের বেশ খানিকটা আলোচনা জমে উঠেছে। ভোট ব্যবস্থাপনার বেশ ফলাও করে প্রচার করা হচ্ছে নির্বাচনের নানা ঘাটতি ত্রুটি বিচ্যুতি। মোটা দাগে বলা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে নানা জল্পনা কল্পনা শেষে অতি নিকটে চলে এসেছে বাংলাদেশের নির্বাচনের ভোট গ্রহণের। দর্শক বন্ধুরা, তবে সেই নির্বাচনকে ঘিরে রয়েছে এখনো নানা সংশয়। দর্শক বন্ধুরা, বাংলাদেশের এই নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক গণমাধ্যম এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে একের পর এক নানা বার্তা দিয়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এবং সেই সাথে এমন কিছু আভাস মিলে যাচ্ছে যে আভাসগুলো হচ্ছে তবে কি শেষ পর্যন্ত ডাক্তার ইউনূস তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে ডাক্তার ফজলুল হক বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, এবং সেই সাথে আন্তর্জাতিক মাধ্যমগুলো থেকে কি বার্তা এসেছে, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে যাচ্ছেন, কিংবা যে কোনো মুহূর্তে বাংলাদেশের এই অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে নামাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে কি তত্ত্বাবধায়ক সরকার প্রথা চালু হচ্ছে, এ নিয়ে এখন বাংলাদেশের বেশ খানিকটা আলোচনা জমে উঠেছে। আপনারা জানেন যে ফ্যাসিবাদ শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশের জনগণ মুক্তি চায়। বাংলার জনগণ এদেশের একটি সুন্দর সুষ্ঠু ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চায়। জনগণ চায় যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে। এদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার প্রতিষ্ঠিত হোক, সেটাই হচ্ছে এদেশের জনগণের কামনা। কিন্তু আমরা দীর্ঘ প্রায় 14 বছর 15 বছর পর্যন্ত দেখে এসেছি যে এদেশে সুষ্ঠু সুন্দর কোনো ভোট হচ্ছে না। বিশেষ করে 2014 সাল 2018 সাল ইতিহাসের সবচাইতে কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে, যেই আমলটিতে মানুষ ভোট দিতে পারেনি। সেন্টারে দেখেছি কুকুর, বিড়াল, ছাগল, গরু, এই জাতীয় প্রাণীগুলোকে আমরা দেখেছি সেন্টারে বেঞ্চের উপরে শুয়ে থাকতে, মাঠের ভিতরে শুয়ে থাকতে, এবং কিছু প্রহরী হিসাবে সরকারের যারা দায়িত্ব পালন করেছিলেন সেই পুলিশ আনসারের সদস্যদেরকে। কিন্তু ভোটার শূন্য সেই নির্বাচন করেও 14তে পার পেয়ে গিয়েছেন শেখ হাসিনা। 18তেও রাতের বেলা ভোট করে জনমানুষকে সম্পূর্ণ ধোঁকা দিয়ে একটি নির্বাচন করে সেই অবৈধ নির্বাচনে এখন পর্যন্ত ক্ষমতায় আছেন শেখ হাসিনা। দীর্ঘদিনের মানুষের দাবি হচ্ছে এদেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হলে যেই আসুক তাকে আমরা বরণ করে নিব, কিন্তু নির্বাচন হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং ব্যালটের মাধ্যমে। যেই ব্যালটে ভোট দিবে দেশের জনগণ একটি নিরপেক্ষ সরকারের অধীনে থেকে। কারণ আমরা দেখেছি যে শেখ হাসিনার অধীনে সুষ্ঠু কোনো নির্বাচনের নজির এখন পর্যন্ত তিনি দেখাতে পারেননি। যেমন আপনারা যদি একটু দেখেন উপনির্বাচনগুলো, যেই নির্বাচনে বিএনপি বিরোধী মতের কোনো প্রার্থী কিন্তু নেই, কিন্তু সেই সকল উপনির্বাচনেও তারা ভোটারকে আকৃষ্ট করতে পারেনি, ভোটার উপস্থিত হয়নি। 5% ভোটারও কোনো জায়গায় স্বচ্ছ সুন্দরভাবে তাদেরকে, তাদের দলেরও আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সেখানে উপস্থিত করাতে পারেনি। তার মানে এই ভোট থেকে বিমুখ হয়ে গিয়েছেন এদেশের সিংহভাগ মানুষ। সেই জায়গায় আমরা দেখেছি মাত্র 57 সেকেন্ডে 43টা ভোট কিভাবে দেয়। আমরা দেখেছি একজন প্রিজাইডিং অফিসার কিভাবে দায়িত্ব পালন না করে নৌকার ব্যালটে সিল মারে। আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে স্বতন্ত্র প্রার্থীদের উপরে পর্যন্ত কিভাবে আক্রমণ করা হয়। তো বাংলাদেশে প্রমাণিত হয়েছে খুন খারাপ, সন্ত্রাস, বিভিন্ন চাঁদাবাজ, হিংস্রতা ছড়িয়ে দিয়ে নির্বাচনকে কলুষিত করার আওয়ামী লীগের যে একটি পায়তারা, সেটা সুপ্রতিষ্ঠিত হয়েছে গত কয়েক বছরের প্রচেষ্টায়। আপনারা জানেন যে বাংলাদেশের যে ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়, যেটা হচ্ছে সম্পূর্ণ স্থানীয় একটি নির্বাচন, সেই নির্বাচনে পর্যন্ত ফ্যাসিবাদ শেখ হাসিনার আক্রমণে প্রায় 150-র অধিক মানুষ নিহত হয়েছে। সাম্প্রতিক সময়ে এই 7ই জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে আমার জানা মতে কম বেশি 16 জনের কাছাকাছি মানুষকে ইতিমধ্যে তারা হত্যা করেছে, যা আওয়ামী লীগেরই সদস্য। পাশাপাশি বিরোধী মতের মানুষদের উপরে গত প্রায় 9 মাসের আন্দোলনে আমাদের প্রায় 1/2 শতাধিক মানুষকে তারা কিন্তু হতাহত করেছে, নিহত করেছে। তাদেরকে লিফলেট বিতরণ করতে গিয়ে পর্যন্ত তাদেরকে গুলিবিদ্ধ হতে হয়েছে, মৃত্যুর কোলে ঢুলে দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন এখন আবার গাড়িতে, ট্রেনে, বাসে আগুন দেওয়ার একটি অপতৎপরতা এই সরকার চালিয়ে যাচ্ছে। এই একই সময়ে আবার তারা
বিভিন্ন ধরনের নাশকতা করে বিএনপির উপরে দোষ চাপানোর একটি নতুন পায়তারা শুরু করেছে। তো এক বাক্যে বলতে গেলে বাংলাদেশের নির্বাচনের কোনো পরিস্থিতি নেই। যখন আওয়ামী লীগ বলছে তাদের নেতা ডক্টর রাজ্জাক সাহেব যে আমাদের হাতে আর উপায় নেই, তাই আমরা 20-21 হাজার মানুষকে গ্রেপ্তার করেছি, জেলে রেখেছি, আবার সেই আমলেই আওয়ামী লীগের জেল থেকে বের হচ্ছে নৌকা প্রতীক নিয়ে, যিনি মামলার আসামি হলেও তার মামলাগুলো সব খারিজ করে দেওয়া হয়েছে। তো এই যে একটি অপতৎপরতা, অপকৌশল আওয়ামী লীগ নিয়েছে এবং আওয়ামী লীগ করেছে, সে কারণেই আজকের আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু সুন্দর নির্বাচন হওয়া সম্ভব নয়। আজ ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটি নতুন করে আলোচনায় কি কারণে এসেছে সে বিষয়ে আলোকপাত করতে চাই এবং আমেরিকা আসলে আমাদের এই মুহূর্তে কি চাচ্ছে সে বিষয়ে কথা বলতে চাই। আমরা জানি যে নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সম্মানিত ব্যক্তি, শ্রদ্ধাস্পদ ব্যক্তি, একজন প্রফেসর, ডক্টর, আন্তর্জাতিক মানসম্মত ব্যক্তি। ব্যক্তিগতভাবে আমি তাকে চিনি, জানি এবং তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। এই ভদ্রলোক একজন দেশপ্রেমিক, মানুষের জন্য সোশ্যাল ওয়ার্কার হিসেবে কাজ করেছেন, শিক্ষাবিদ হিসেবে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শিক্ষাঙ্গনে তিনি অবদান রেখে চলেছেন। বহু ডক্টরের ডক্টর, বহু প্রফেসরের প্রফেসর, বহু রাজনীতিবিদের রাজনীতিবিদ, উপদেষ্টা হিসেবে তিনি কাজ করে যাচ্ছেন। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে হঠাৎ করে আওয়ামী লীগের প্রায় দীর্ঘদিনের যুদ্ধ, যে ইউনূস সাহেবকে তারা বিতর্কিত করতে চায়, ইউনূস সাহেবের কার্যক্রমকে বিতর্কিত করতে চায়, তার যে ব্যবসা বাণিজ্য রয়েছে, তার যে গ্রামীণ ব্যাংক রয়েছে, বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজ রয়েছে, সবগুলোকে সরকার কোণঠাসা করে রাখতে চায়। এর অন্যতম একটি কারণ হচ্ছে ইউনূস ভীতি। প্রথমত হচ্ছে শেখ হাসিনা নিজে একজন চরম প্রতিহিংসা পরায়ণ রাষ্ট্রনায়ক, যিনি চান যে সবকিছু তিনিই অর্জন করবেন। মানে এদেশে নোবেল পুরস্কারটা ডক্টর মোহাম্মদ ইউনূস পেয়ে যেন বিপদটা ডেকে নিয়ে এসেছেন শেখ হাসিনার জন্য। কেন শেখ হাসিনা নোবেল পুরস্কার পায়নি? এটা ডক্টর ইউনূসের জন্যই পায়নি, এটা হচ্ছে শেখ হাসিনার ধারণা। সে কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যত ধরনের অপদস্থ করার সব তিনি করেছেন। টুস করে পদ্মা ব্রিজে ফেলে দেয়া খালেদা জিয়ার সাথে তখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকেও তিনি ফেলে দিতে চেয়েছেন। পদ্মা ব্রিজের দুর্নীতি নিয়ে, দুষ্কৃতি নিয়ে কথা ওঠায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে পরিমাণ গালিগালাজ শেখ হাসিনা করেছেন, মনে হচ্ছে যেন তিনি খালেদা জিয়ার পার্টির কোনো এক উপদেষ্টা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে তাকেও একই পরিমাণ গালিগালাজ করেছেন। সেখান থেকেই প্রতীয়মান যে মূলত ডক্টর মোহাম্মদ ইউনূস কেন্দ্রবিন্দুতে আসার অন্যতম কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসই বাংলাদেশের আগামী দিনের হয়তোবা এই রাজনৈতিক মেরুকরণের মাঝখানে পড়তে পারেন, আসতে পারেন, এটা আওয়ামী লীগ উপলব্ধি করেই তার বিরুদ্ধেই ষড়যন্ত্র শুরু করেছে। হঠাৎ করে আপনারা দেখেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 6 মাসের কারাদণ্ডের একটি রায় ঘোষণা করেছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার আজ্ঞাবহ আদালত, এবং আদালতের সেই রায়ে তাকে 6 মাস কারাদণ্ড দণ্ডিত করা হয়েছে। এটারও অন্যতম একটি কারণ হচ্ছে বিএনপির নেতাকর্মীদেরকে যেভাবে মামলায় ফাঁসি দেওয়া হচ্ছে, রায় দেওয়া হচ্ছে, জেল দেওয়া হচ্ছে, একই উপায়ে যাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও কোণঠাসা করে রায় দিয়ে মনে হচ্ছে যে আওয়ামী লীগ পার পেয়ে যাবে, সেই পার পাওয়ার জন্য শেখ হাসিনা এই কর্মটি পরিচালনা করছেন। আজকে দেখেছেন যে তিনি সেই রায়ের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু নতুন একটি আহ্বান সামনে নিয়ে এসেছেন। এই আহ্বানটাই হচ্ছে মূল সন্দেহের কারণ। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আহ্বান, সেটা নিয়ে আমি আপনাদেরকে ইতিমধ্যেই বক্তব্য দিয়েছি, আজকে নতুন করে সে বিষয়ে কথা বলতে চাই না। আপনারা দেখেছেন তার আহ্বানের মূল লক্ষ্যটি ছিল যে তিনি আজকের একটি সম্পূর্ণ বিনা দোষের একটি মামলায় দোষী সাব্যস্ত হয়ে তিনি বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছেন এবং সেখানে তাকে দোষী সাব্যস্ত হয়ে কারাদণ্ড দেওয়া হয়েছে। এই কথাটি তিনি বলেছেন। তিনি বলেছেন দেশের বিচার বিভাগের জন্য, জনগণের স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন, ঐক্যবদ্ধভাবে সকলকে প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন। যখন তিনি এই প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন, তখন কিন্তু বাংলাদেশের একটি অবৈধ নির্বাচনের প্রক্রিয়া চলমান রয়েছে। জনগণের এখন সন্দেহ এবং বিশ্লেষকদের সন্দেহ যে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসই কি আবার এই তত্ত্বাবধায়ক সরকার নীতির মূল নায়ক হিসাবে আবির্ভূত হতে যাচ্ছেন। যদি তিনি আবির্ভূত হনও, তাহলে আপনাদের বিচলিত হওয়ার কিছু থাকবে না, কিংবা হঠাৎ করে তিনি এসে পড়েছেন সেরকমও ভাবার কিছু থাকবে না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের এই জায়গায় আনার জন্য
যেই মুখ্য ভূমিকাটা পালন করেছেন সেটা কিন্তু এই শেখ হাসিনাই তাকে বিতর্কের মধ্য দিয়ে করে দিয়ে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আগ্রহের কমতি নেই আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর। বার্তা সংস্থা রয়টার্স, বিবিসি, ওয়াশিংটন পোস্ট, আল জাজিরা সহ বিশ্বের শীর্ষস্থানীয় গণমাধ্যমের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে। ওইসব মিডিয়ায় প্রতিবেদনে বেশ গুরুত্ব সহকারে প্রচার করা হচ্ছে বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতি। সব পক্ষকে টেনে এতে চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে গোটা ভোট ব্যবস্থাপনার। বেশ ফলাও করে প্রচার করা হচ্ছে নির্বাচনের নানা ঘাটতি, ত্রুটি, বিচ্যুতি। মোটা দাগে বলা হচ্ছে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসতে যাচ্ছে আওয়ামী লীগ। সেখানে প্রধান বিরোধী দল বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ভোট বর্জন করেছে। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ। যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে 7 জানুয়ারি নির্বাচনের ফল কি হবে তা আগে থেকেই বোঝা যাচ্ছে। সরকার বিরোধীরা নির্বাচন বর্জন করায় এবং তাদের অনেক নেতা কারাগারে থাকায় তৈরি হয়েছে এমন পরিস্থিতি। মানবাধিকার ইস্যু নিয়েও প্রশ্ন তোলা হয়েছে প্রতিবেদনে। দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে যে বিষয়টা বলা হয়েছে তা হলো নেতাকর্মীরা কারাগারে থাকায় নিস্তেজ হয়ে পড়েছে বিএনপির আন্দোলন। এর বিপরীতে জাতীয় নির্বাচনের আয়োজন চলছে বেশ জোরে সোরে। যুক্তরাষ্ট্রের আরেক প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বাংলাদেশের গণতন্ত্রকে অসুস্থ বলে আখ্যায়িত করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনের শিরোনাম রোববার বাংলাদেশে জাতীয় নির্বাচন। প্রকাশিত প্রতিবেদনে নৌকা প্রতীকের প্রচারণার বেশ কয়েকটি ছবি ব্যবহার করা হয়। প্রতিবেদনে বলা হয়, গত বছর অর্থনৈতিক সংকটের কারণে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর জরুরি ঋণ সহায়তার প্রয়োজন পড়েছিল বাংলাদেশে। তা সত্ত্বেও টানা 4 মেয়াদে নির্বাচিত হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্য ভিত্তিক ফিনান্সিয়াল টাইমস তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ভোটের মাধ্যমে একদলীয় শাসনের যাওয়ার শঙ্কা বাড়ছে বাংলাদেশে। পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা না করেও দৌড়ের উপর রয়েছেন বিরোধীরা। এতে আরও বলা হয়, বিরোধীদের উপর দমন পীড়ন চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ। তবে তা প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ বারবার বলছে নির্বাচন বানচাল করতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বিএনপি। বাংলাদেশের নির্বাচন নিয়ে বেশ সরব ভারতীয় গণমাধ্যমগুলো। নিয়মিতই নির্বাচনের খবরের পাশাপাশি মতামত ভিত্তিক নিবন্ধ প্রকাশ করছে ভারতীয় গণমাধ্যমগুলো। ইন্ডিয়ান এক্সপ্রেসের এমনই এক প্রতিবেদনের শিরোনাম হচ্ছে, বাংলাদেশের নির্বাচনে রশি টানাটানির খেলা, ইসলামী মৌলবাদ বনাম গণতন্ত্র। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনের শিরোনাম, নিষেধাজ্ঞা ও বয়কট বাংলাদেশের অশান্তি নির্বাচনের ইতিহাস। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে নানা জল্পনা কল্পনা শেষে অতি নিকটে এসেছে বাংলাদেশের নির্বাচনের ভোট গণনার সময়। তবে সেই ভোট গ্রহণের কিছুক্ষণ আগে এমন কিছু গুঞ্জন উঠেছে, যে গুঞ্জনগুলো যদি সত্য হয় তাহলে হয়তো বাংলাদেশ কিছুটা স্বস্তিতে মিলবে। তো দর্শক বন্ধুরা, আপনারা ডাক্তার ফয়জুল হকের এই সকল কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত ডাক্তার ইউনূসের তত্ত্বাবধায়ক অধীনে নির্বাচন করতে হবে? দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আন্তর্জাতিকের এই সকল বার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।